আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সোহেল ম্যাথ ক্লাস সলিউশনে ক্লিক করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে বলি ভাইয়া, তুমি যেহেতু সোহেল সলভ ক্লাসে ক্লিক করছো, তাহলে তোমার কয়েকটা উপকার আছে। যদি তুমি আমার ক্লাসগুলো দেখো, তাহলে তোমাকে কোথাও প্রাইভেট করতে হবে না, ঠিক আছে? তুমি প্রতিটা অধ্যায়ে প্রথমে বেসিক কিছু জানবা, তারপর সৃজনশীল জানবা, তারপর হচ্ছে তোমার পাঠ্য বইয়ে যেগুলো ম্যাথ আছে এগুলো তোমাকে সলিউশন করে দেওয়া হবে, তুমি লাইভ ক্লাস পাবা, ঠিক আছে? তাহলে তুমি আর কি চাও? তুমি এখানে ক্লাস করলে তোমাকে কোথাও প্রাইভেট পড়তে হবে না, এতটুকু ভরসা রাখো। তুমি আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না তুমি একটু কমেন্টে জানাও। হোয়াইট বোর্ডটা ক্লিয়ার দেখা যায় কি না সেটা একটু জানাও। তোমরা কি দেখতে পাচ্ছ? যদি ক্লিয়ার দেখা যায় কমেন্টে লেখো যে ভাইয়া আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের খুব নতুন একটা অধ্যায়, যেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের খুব প্রথম একটা অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা। সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। চলো মূল টপিকে চলে যাই। আমরা প্রথমে জানবো, যেহেতু অধ্যায়ের নাম বাস্তব সংখ্যা, তো আমরা জানবো যে আসলে বাস্তব সংখ্যা কাকে বলে। তার আগে একটা কথা বলি, তোমরা যদি পারো তাহলে তোমরা একটা খাতা এবং কলম নিয়ে টেবিলের সামনে আমি যা যা বলবো সেগুলো হচ্ছে তোমরা একটু নোট করলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, প্রথমে জানবো আমরা বাস্তব সংখ্যা কাকে বলে। ওকে, আমার দিকে লক্ষ্য করো। বাস্তব সংখ্যা আমরা সেটাকে বলবো যে সকল ধরনের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। আমি আবারও বলছি, সকল ধরনের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। আচ্ছা, আমরা বাস্তব সংখ্যাকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলদ সংখ্যা, অপরটি হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, এবার লক্ষ্য করো, আমরা মূলদ সংখ্যা কাকে বলবো? যে সংখ্যাটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো তাকে আমরা বলবো মূলদ সংখ্যা। আমি আবারও বলছি, যে সংখ্যাটাকে আমরা এই আকারে প্রকাশ করতে পারবো সেটাকে আমরা বলবো মূলদ সংখ্যা। যদি আমি উদাহরণ দিয়ে বলি, তাহলে 1/2, 3/2, 4/2 এটাকে আমরা বলবো মূলদ সংখ্যা। অপর পাশে যদি দেখো অমূলদ সংখ্যা আমরা কাকে বলবো? আমি যখন বলছি যে একটা সংখ্যাকে যখন পি কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা, একইভাবে যদি পি কিউ আকারে প্রকাশ করা না যায় সেটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন মূলদ সংখ্যাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অপরটি হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, আমরা পূর্ণ সংখ্যা কাকে বলবো? শূন্য সহ সকল ধরনের ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলবো। তুমি আবার খেয়াল করো, সকল ধরনের, আমি বলছি সকল ধরনের ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। আচ্ছা, তুমি প্রথমে বোঝো যে ধনাত্মক বিষয়টা কি। কোনো সংখ্যার সামনে যদি প্লাস থাকে সেটা হচ্ছে ধনাত্মক, কোনো সংখ্যার সামনে যদি মাইনাস থাকে তাহলে সেটা ঋণাত্মক। যদি এটাও যদি না বুঝো, পজিটিভ যেটা সেটা হচ্ছে ধনাত্মক, যেটা নেগেটিভ এটা হচ্ছে কি ঋণাত্মক। আচ্ছা, সকল ধরনের ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। ধনাত্মক সংখ্যা কোনগুলো? যে +1, +2, +3 এভাবে চলতে থাকবে, এগুলো হচ্ছে সকল ধরনের ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা যদি বলি আমি, -1, -2, -3 এভাবে চলতে থাকবে। তো সকল ধরনের ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। আচ্ছা, ভগ্নাংশ তুমি কাকে বলবো? ভাইয়া, ভগ্নাংশ হচ্ছে, আমি সহজভাবে যদি বলি, যে কোনো ধরনের আমরা যে 1/2 এতে ভাগ যে মাঝখানে দেখা যাচ্ছে যে আমরা এটাকে বলি যে একটা ভাগের মতো কিন্তু আছে।
এই ধরনের যদি কোনো আমরা চিহ্ন দেখতে পাই তাহলে আমরা মনে করব যে এটা একটা ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা, আমি এটাও যদি না বুঝা আরেকভাবে বলি যে 4/7, 8/7, 10/5 এই ধরনের যদি তুমি কিছু লক্ষ্য করো তাহলে সেগুলা কি ভগ্নাংশ। তোমাকে এগুলা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। তুমি যদি এগুলা বুঝতে না পারো তাহলে তোমার লিসনে যেগুলা গণিত আছে সেগুলা সলভ করতে তোমার একটু বুঝতে সমস্যা হবে। সেই কারণে তোমাকে বলবো কোনো প্রকারে স্থির করবে না, খুব মনোযোগ দিয়ে দেখো। মনোযোগ দিয়ে আমি যা যা বলি সেগুলো নোট করার মতো, যেগুলো আমি তোমাকে বলতেছি সেগুলো নোট করো, তাহলে তুমি লিসনে খুব ভালোভাবে আমি যেগুলো সলভ করবো বুঝতে পারো না। আমি তোমাকে বুঝাচ্ছি, দেখো তোমাদের নবম দশম শ্রেণীর একটা বইয়ে এই যে একটা চার্ট দেয়া আছে, বাস্তব সংখ্যার একটা চার্ট দেয়া আছে। এই চার্টটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি লিসনের সমাধানগুলা বুঝবা, কিন্তু বুঝতে কষ্ট হবে বা বুঝবা না, এরকম কিছু একটা। তাহলে এই চিত্রটা আমি বুঝাচ্ছি, খুব ভালো করে বোঝো। তো এরপর হচ্ছে আমি বলছিলাম যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ বুঝাচ্ছিলাম। আচ্ছা, এরপর আমরা পূর্ণ সংখ্যাকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক এবং ঋণাত্মক। আচ্ছা, ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। আচ্ছা, আমরা ধনাত্মক সংখ্যা কাকে বলবো ভাইয়া? বুঝো যে যেটা কোনো সংখ্যার সামনে প্লাস থাকলে এটা ধনাত্মক, কোনো সংখ্যার সামনে মাইনাস থাকলে ঋণাত্মক। তাহলে ধনাত্মক হচ্ছে শূন্য থেকে বড় যে সংখ্যাগুলা সেগুলো হচ্ছে ধনাত্মক। এটা নোট করে নিতে পারো যে শূন্য থেকে যেগুলো বড় সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। +1, +2, +3, +4 এগুলো হচ্ছে ধনাত্মক। তা ঋণাত্মক কোনগুলা? যেগুলো শূন্য থেকে ছোট। আচ্ছা, আমি যদি একের সামনে যদি এই যে ঋণাত্মক সংখ্যা বসাই তাহলে এটা কি ছোট না? যদি 2 এর সামনে যদি আমি ঋণাত্মক সংখ্যা বসাই, প্লাস মানে কি? মানে বড়, মাইনাস মানে কি? আচ্ছা, তোমাকে যদি আমি বলি যে হচ্ছে তুমি 3 থেকে 2 বিয়োগ করো, 3 থেকে 2 বিয়োগ করো, তাহলে কত আসবে? 1 আসবে। তো এই বিয়োগটা হচ্ছে ঋণাত্মক, আর ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো মাইনাস বলতে কি কম, প্লাস বলতে কি বেশি। আচ্ছা, তাহলে ঋণাত্মক সংখ্যা আমরা কাকে বলবো? শূন্য থেকে যেগুলো ছোট সেগুলোকে আমরা বলবো ঋণাত্মক সংখ্যা। যেমন -1, -2, -3, -4। আচ্ছা, এরপর আমরা দেখব যে ধনাত্মক সংখ্যাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? ধনাত্মক সংখ্যাকে এই ধনাত্মক সংখ্যাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, অপরটি হচ্ছে যৌগিক সংখ্যা। তুমি যদি বুঝতে না পারো তাহলে কমেন্টস করো। আচ্ছা, আমরা মৌলিক সংখ্যা কাকে বলবো খুব ভালোভাবে খেয়াল করো, কারণ এই প্রশ্নটা প্রতিবার তোমার এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন হয় তাহলে তোমার এই বিষয়টাতে এই দুইটা বিষয় থেকে খুবই সম্ভাবনা আছে প্রশ্ন আসার। অতএব তুমি এই বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করবা। মৌলিক সংখ্যা আমরা কাকে বলতেছি? যার উৎপাদক শুধুমাত্র এক নিজে। আমি আবারও বলছি, যার উৎপাদক শুধুমাত্র এক নিজে, একটা সংখ্যা এক ব্যতীত কোনো সংখ্যা দিয়ে যেটাকে ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, তুমি এখানে দেখো, যদি 3কে 1 দিয়ে ভাগ করো, 3 একে 3, তুমি লক্ষ্য করো 3কে অন্য কোনো সংখ্যা দিয়ে কখনোই ভাগ করতে পারবে না। আবার যদি 5 লক্ষ্য করো, 5কে যদি 1 দিয়ে ভাগ করো, 5 1 5। আচ্ছা ভাইয়া বলো তো, তুমি কি 5কে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা? অবশ্যই কোনোদিনই পারবে না। যদি না পারো 1কে ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না করা যায় তাহলে অবশ্যই এটা কি মৌলিক সংখ্যা। আচ্ছা, এরপর আমরা জানবো যৌগিক সংখ্যা কাকে বলে। একইভাবে যৌগিক সংখ্যার ক্ষেত্রে উৎপাদক হচ্ছে 2টি, উৎপাদক হচ্ছে 2। আচ্ছা, আমি এমন একটি সংখ্যা নিব যে সংখ্যাটিকে 1 দিয়েও ভাগ করা যাবে বা অন্য কোনো সংখ্যা দিয়েও ভাগ করা যাবে।
আচ্ছা, তুমি যদি এখানে দেখো 8কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে 8 একে 8। আচ্ছা, তুমি দেখো তো 8কে কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায়। আমি 8কে 2 দিয়ে ভাগ করতে পারি। 8কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হবে? 4 দুগুণা 8। আচ্ছা, আমি বলছিলাম কি যে একটি সংখ্যাকে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, এবার আমরা দেখব যে ভগ্নাংশকে দুটি ভাগে ভাগ করা যায়। এবার দেখবো আমরা ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশ কি বলছিলাম আমি? ভগ্নাংশ কোনো সংখ্যাকে যদি আমরা এরকম দেখি, এটা হচ্ছে কি ভগ্নাংশ আকারে আছে। ভগ্নাংশকে আমি দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে দশমিক। আচ্ছা, সাধারণ আর একটি হচ্ছে দশমিক। ওকে, তুমি সাধারণ ভগ্নাংশ কাকে বলবা? যেগুলো খুবই সাধারণ, 1/2, 1/2, আবার 3/2, 5/2, 2/2, এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আচ্ছা ভাইয়া, তোমাকে যদি এখন আমি বলি দশমিক ভগ্নাংশ কোনটি, এটা সবাই আমার মনে হয় জানে। দশমিক, কোনো সংখ্যার ভিতরে যদি দশমিক চিহ্নটা থাকে তাহলে 100% এটা দশমিক ভগ্নাংশ। যেমন 4.5, কোনো সংখ্যার ভিতরে যদি এই ধরনের দশমিক চিহ্নটা থাকে তাহলে এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব সাধারণ ভগ্নাংশকে দুটি ভাগে ভাগ করা যায়, প্রকৃত ভগ্নাংশ এবং হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত, আর একটা কি বলছি? অপ্রকৃত। এই প্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলবো? যেটাকে আমি এভাবে লিখতে পারি, যদি কিউ থেকে পি ছোট হয় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অনুরূপ আমি এখানে লিখি, পি থেকে যদি কিউ থেকে যদি পি ছোট হয় প্রকৃত ভগ্নাংশ। যদি পি থেকে যদি, এখানে দেখো, যদি ভালো করে লক্ষ্য করো, খুবই ঝামেলা হয় অনেকের। যদি কিউ থেকে পি ছোট হয় তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। যদি কিউ থেকে পি বড় হয় অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আমরা এবার দেখব যে দশমিক ভগ্নাংশকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সসীম এবং অসীম। সসীম ভগ্নাংশ আমি কাকে বলবো? লক্ষ্য করো, আমরা সসীম কাকে বলবো? আমি একটা ফিক্সড একটা নাম্বার দেখব, যে আমি লিখতে পারি 10.65। এই যে একটা দশমিক বা একটা দশমিক ভগ্নাংশ, এর পরে কোনো সংখ্যা থাকবে না, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে ফিক্সড। যেমন এটা ছাড়া আমি দেখাইতে পারি যে 6.9, এরপর কোনো ধরনের সংখ্যা থাকবে না, শুধুমাত্র এই সংখ্যাটা ফিক্সড, তাহলে এটাকে আমরা বলবো সসীম দশমিক। এরপর দেখবো আমরা অসীম দশমিক কোনটি। অসীম দশমিক যদি আমি বুঝাই তাহলে একটা সংখ্যা পরপর চলতে থাকবে। যেমন আমি যদি আবারও বলি 10.65, এই যে দুইটা দশমিকের পরে সংখ্যা আছে এটা পর চলতে থাকবে, অসীম চলতে থাকবে, শেষ হবে না। অর্থাৎ শেষের সেই দুইটা নাম্বার পর চলতে থাকবে, এটাকে আমি বলবো অসীম দশমিক। সসীম যদি বলি তাহলে এটা হচ্ছে ফিক্সড, এরপর কোনো নাম্বার থাকবে না, এটা সসীম। কিন্তু এই শেষের দুইটা অংশ যখন পরপর চলতে থাকবে এটা হচ্ছে অসীম। ওকে, এরপর আরেকটা আছে অমূলদকে আমরা আবার একটি ভাগে ভাগ করতে পারি, অসীম অনাবৃত দশমিক।
আচ্ছা, অসীম অনাবৃত দশমিক কোনটা তুমি লক্ষ্য করো। অসীম অনাবৃত, অসীম অসীম অনাবৃত এটা আমরা কাকে বলবো? যে ধরো ভাইয়া, যে হলো আমি এটাই লিখলাম আবার, অসীম অনাবৃত এমন একটি দশমিক, এই সংখ্যা দুইটার পরে কোন সংখ্যা বসবে তার কোনো লিমিট নেই, এলোমেলোভাবে বসবে। যেমন আমি বসাইতে পারি 0 2 6 9 7। তুমি দেখো সসীমের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, যে এই যে লাস্টের যে দুটো সংখ্যা আছে এটা পর পর বসতে থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো সসীম। আর এখানে বলা আছে অসীম অনাবৃতর ক্ষেত্রে, অসীম অনাবৃতর ক্ষেত্রে কি হবে, যে লাস্ট যে দুই সংখ্যার পরে আরো যে সংখ্যা বসতেছে এলোমেলো ভাবে বসবে, এটাকে আমরা বলবো অসীম অনাবৃত। তাহলে আমি এই বাস্তব সংখ্যার যে চারটা তোমাদের বুঝাইলাম, খুব ভালোভাবে বুঝতে পারছো কি? যদি বুঝতে না পারো তাহলে কমেন্টস করে বলো, তাহলে যোগাযোগ করে তোমাকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এরপর আমরা একটু বিষয় দেখব যেগুলা ওকে, এরপর আমরা কিছু বিষয় দেখব যেগুলো আসলে তোমার লিসনে ম্যাথ সলভ করার জন্য এই বিষয়গুলো খুবই কার্যকর। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন দেখব, আমি এর আগে চিত্রতে দেখাইছি যে মূলত অমূলত সংখ্যাটা কি কি দিয়ে প্রকাশ করা হয়, বুঝাইছি তোমাদের। এখন আমি বুঝাবো যে হচ্ছে মূলত এবং অমূলত সংখ্যা নির্ণয়। তুমি খাতায় নোট করতে পারো, মূলত এবং অমূলত সংখ্যা নির্ণয়। মূলত অমূলত সংখ্যা মূলত এবং অমূলত সংখ্যা নির্ণয়। আচ্ছা, মূলত সংখ্যা যেটাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলত সংখ্যা, যেটাকে পি এবং কিউ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলত সংখ্যা। আচ্ছা, মূলত সংখ্যা কি? এখন মূলত সংখ্যা হচ্ছে যে পি কিউ আকারে প্রকাশ করা যাবে, আর অমূলত সংখ্যা পি কিউ আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এমন যদি, আচ্ছা ঠিক আছে, এখন মূলত সংখ্যা অমূলত সংখ্যা নির্ণয়। মূলত সংখ্যার ক্ষেত্রে আমরা দেখব যে 1/2 3/2 4/2, কিন্তু অমূলত সংখ্যার ক্ষেত্রে আমরা এগুলো কিছুই নির্ণয় করতে পারবো না, সংখ্যা হবে ফলাফল 0। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখব অমূলত সংখ্যার প্রমাণ। আচ্ছা, আমি এখানে আর একটা খুব সিম্পল একটা বিষয় তোমাদেরকে বলি, যেটা হচ্ছে তুমি নৈবেত্তিকের ক্ষেত্রে ভালোভাবে বুঝতে পারবা। যদি কখনো মূলতের ক্ষেত্রে যদি কখনো ভাইয়া বর্গ কিংবা স্কয়ার অর্থাৎ পাওয়ার 2 এরকম যদি স্কয়ার থাকে, তাহলে এটা 100% মূলদ সংখ্যা না। তোমার 100% এটা কিন্তু নৈবেত্তিকে থাকবে। এই অধ্যায় থেকে যদি একটা নৈবেত্তিক আসে, তাহলে তোমার সেই নৈবেত্তিকটা হবে মূলদ কিংবা অমূলদ, এই ধরনের কিছু বলবে যে এইটা সংখ্যা মূলদ কিনা, এটা সংখ্যা অমূলদ কিনা। এরপর বলবে দুইটা সংখ্যার ভিতর মূলদ অমূলদ সংখ্যা পার্থক্য করো। এরকম সৃজনশীল আসুক কিংবা নৈবেত্তিক আসুক, এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন হয়, তাহলে মূলদ কিংবা অমূলদ সংখ্যা নির্ণয়, এটার ভিতরে প্রশ্ন হবে। তো মূলদ সংখ্যার ক্ষেত্রে তুমি কি করবা, যদি কখনো রুট থাকে কিংবা স্কয়ার থাকে, সেটা কখনোই মূলদ সংখ্যা না। এটা একেবারে শর্ট একটা নিয়ম। যদি তোমাকে আমি বলি √2 100% মূলদ সংখ্যা না, তোমাকে কিছুভাবে দেখাইতে হবে না। যদি রুট দেখো কোনো সংখ্যার উপরে, 100% মূলদ সংখ্যা না। আবার যদি দেখো কোনো সংখ্যার উপরে স্কয়ার আছে, যেমন 4 স্কয়ার 5 স্কয়ার 9 স্কয়ার,
এই যে বর্গ উপরে যে স্কোয়ারগুলো দেখতেছো, কোনো সংখ্যার সামনে যদি এই ধরনের স্কোয়ার থাকে এটা মূলদ সংখ্যা না। তবে হ্যাঁ, আবার অমূলদ সংখ্যা কোনটা? যদি বর্গ দেখো কিংবা স্কোয়ার দেখো, রুট দেখো, তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। বুঝতে পারছো? আচ্ছা, এখন হলো আমি মূলদ সংখ্যা কাকে বলবো? শুধুমাত্র যেমন 2 একটি মূলদ সংখ্যা, এর উপরে বর্গ নাই, স্কোয়ার নাই, 3, 4, 5 এগুলা কি মূলদ সংখ্যা। আমি যদি অমূলদ সংখ্যা বলি তাহলে √2 কিংবা 5 স্কোয়ার কিংবা √3, এই রুট হচ্ছে অমূলদ, এই বর্গ হচ্ছে অমূলদ, রুট থাকলে অমূলদ। কিন্তু এগুলার সামনে যেহেতু রুট নাই, বর্গ নাই, এগুলা হচ্ছে মূলদ সংখ্যা। আমি অবশ্যই বুঝাইতে পারছি। এরপরেও যদি না বুঝো তাহলে কমেন্ট করবা। আচ্ছা, তোমাদের লিসনে একটা ম্যাথ আছে যে √2 অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বলছে √2 অমূলদ সংখ্যা প্রমাণ করো। আমি কি বলছি ভাইয়া, যে যদি, আচ্ছা বলো তো তোমাকে কি শিখাইছি আমি? যে অমূলদ সংখ্যা কোনটাকে বলবো? যখন দেখবো যে কোনো সংখ্যার উপরে রুট আছে, অবশ্যই এটা অমূলদ সংখ্যা। যেটার উপরে বর্গ আছে বা স্কোয়ার আছে সেটা কিন্তু অমূলদ সংখ্যা। আচ্ছা, আমি এটাকে প্রমাণ করতে গেলে যদি এটা ম্যাথ আসে, আমি তোমাকে শিখাইছি এটা জাস্ট তুমি নৈবেদ্যিক সলভ করতে পারো। যদি এটা হচ্ছে একটা সৃজনশীলের ম্যাথ, এই ধরনের যদি বলে যে তুমি প্রমাণ করো, তুমি মূলদ কিংবা অমূলদ সংখ্যা খুব ভালো করে খেয়াল করো। মূলদ কিংবা অমূলদ সংখ্যা যদি তোমাকে বলে প্রমাণ করো, কিংবা এখানে অমূলদের জায়গায় লিখলো মূলদ সংখ্যা প্রমাণ করো, তো ভাইয়া এই যে হচ্ছে মূলদ কিংবা অমূলদ সংখ্যা প্রমাণ করতে গেলে ফার্স্ট তোমাকে দেখাইতে হবে এই যে সংখ্যা একটা দেয়া আছে, এটা কি আসলে পূর্ণ সংখ্যা? যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মূলদ সংখ্যা, যদি পূর্ণ সংখ্যা না হয় অমূলদ সংখ্যা। তুমি পূর্ণ সংখ্যা দেখানোর পরে তোমাকে দেখাইতে হবে আসলে এই সংখ্যাটা কি ভগ্নাংশ সংখ্যা। যদি ভগ্নাংশ সংখ্যা হয় মূলদ সংখ্যা, যদি ভগ্নাংশ সংখ্যা না হয় অমূলদ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এটাকে সলভ করি। দেয়া আছে √2, আমি এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু এই বিষয়টা আমরা এটার ভিতরে পাই, এটাকে আমি রুট যদি করি √1, √2, √4, আমরা এটাকে যদি বর্গ করি, কাটাকাটি করি, তাহলে এখানে হবে 1, এখানে হবে √2, এখানে হবে 2। আচ্ছা ভাইয়া তুমি এখানে দেখো 1 এর উপরে কিন্তু কোনো বর্গ নাই, রুট নাই, স্কোয়ার নাই, 2 এর উপরে বর্গ নাই, রুট নাই, স্কোয়ার নাই। ভাইয়া যেটার সামনে রুট কিংবা স্কোয়ার নাই এটা মূলদ সংখ্যা বা পূর্ণ সংখ্যা। কখনো পূর্ণ সংখ্যার মাঝখানে যদি অপূর্ণ সংখ্যা থাকে, আমি আবারও বলি √2 হচ্ছে অপূর্ণ সংখ্যা। যেটার সামনে রুট নেই, স্কোয়ার নাই, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। যেটার সামনে স্কোয়ার এবং রুট আছে এটা হচ্ছে অপূর্ণ সংখ্যা। কোনো অপূর্ণ সংখ্যার মাঝখানে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে এটা অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা না। বুঝতে পারছো? তবে হ্যাঁ মূলদ সংখ্যা হয়তো যদি এই রুট কিংবা বর্গ না থাকতো, এইটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমি বলতে পারি এটি পূর্ণ সংখ্যা না। কোন অমূলদ সংখ্যার মাঝখানে যদি মূলদ সংখ্যা থাকে, তুমি দেখো লক্ষ্য করো, আচ্ছা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মাঝখানে অপূর্ণ সংখ্যা, তাহলে এটা আমি কি বলতে পারি? পূর্ণ সংখ্যা না, √2 পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা না। বুঝতে পারো নাই মনে হয়। আমরা পূর্ণ সংখ্যা কাকে বলবো? যেটার সামনে রুট কিংবা স্কোয়ার আছে ভাইয়া, সেটাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা।
তুমি দেখো এখানে 1 আছে, এর সামনে কোনো রুট নাই কিংবা বর্গ নাই, স্কোয়ার নাই, 2 সামনে কোনো বর্গ নাই, স্কোয়ার নাই, √2 হচ্ছে যেহেতু বর্গ আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে। আচ্ছা, আমরা এটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা দেখলাম যে √2 পূর্ণ সংখ্যা না। এখন আমি কি বলছিলাম, প্রমাণ করতে গেলে পূর্ণ সংখ্যা কিনা এটা দেখানোর পরে তোমাকে দেখাইতে হবে ভগ্নাংশ কিনা। আচ্ছা, এটাকে তুমি স্ক্রিনশট নিতে পারো যাতে পরে তুমি খাতায় নোট করতে পারো, বা যদি এখন নোট করে যদি নিতে পারছো তাহলে তোমাকে ধন্যবাদ, যদি না নিয়ে থাকো ভাইয়া তুমি এটাকে স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, এখন আমরা দেখাবো যে আসলে এটা ভগ্নাংশ কিনা। ধরি √2 p/q, এটা হচ্ছে সহমৌলিক। আচ্ছা, আমি এটা কেন লিখলাম, এটা আমি ধরে নিছি, এর মানে কি ভাইয়া বুঝো, যে এই সংখ্যাটাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না। ওকে, আমি যদি বা √2 এটাকে যদি আমি বর্গ করি, p² q², এটাকে আমি বর্গ করলাম। বর্গ করার পরে আমি যদি এই কিউটাকে যদি এই পাশে নিয়ে আসি, 2q, তাহলে p² এখানে থাকে q। ওকে, এখানে দেখো তাহলে সরি এখানে q একটা আসবে। আচ্ছা, তাহলে তুমি দেখো √2q, আচ্ছা তুমি দেখো এইটা কিন্তু পূর্ণ সংখ্যা না। আমি বলছি যে কোন সংখ্যার সামনে যদি রুট থাকে তাহলে সেটা পূর্ণ সংখ্যা না, আর পূর্ণ সংখ্যা না হলে সেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তুমি দেখো এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, যেহেতু রুট সামনে আছে পূর্ণ সংখ্যা না, এটার সামনে বর্গ আছে পূর্ণ সংখ্যা না। অতএব আমি বলতে পারি যে √2 ভগ্নাংশ না। বুঝতে পারছো? যেহেতু এটা ভগ্নাংশ না, অবশ্য অমূলক সংখ্যা। যদি ভগ্নাংশ হতো তাহলে সেটা হতো মূলক সংখ্যা। তাহলে আমি প্রমাণ করলাম √2 একটি অমূলক সংখ্যা। আচ্ছা, এরপর আমরা একটা টপিক দেখব, সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ। ওকে, খাতা নোট করে নিতে পারো, সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ। আচ্ছা, আমি লিখে দিচ্ছি সাধারণ আচ্ছা সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ। আমাদের পাঠ্য বইয়ে আছে দুইটা উদাহরণ দেয়া আছে, 47/25, আরেকটি দেয়া আছে 3/11। আচ্ছা, এই দুটার মাধ্যমে আমরা দেখাবো যে আসলে আমরা দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে পারি কিনা। আচ্ছা ভাই, আগে তুমি এটা বলো যে এই যে আকারটা তুমি দেখতে পারতেছো, আমি কিন্তু তোমাকে ফার্স্ট যে চিত্রটা দেখাইছিলাম সেখানে আমি বলছিলাম যে আসলে সাধারণ ভগ্নাংশটা কি রকম এবং দশমিকটা কি রকম। তুমি দেখো এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা আছে, এটা আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। প্রশ্নে কি বলা আছে এটা আগে তুমি লক্ষ্য করবা, সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ, তার মানে ভাইয়া সাধারণ ভগ্নাংশ দেয়া আছে, আমাকে দশমিক করতে হবে। আচ্ছা, আমি যদি এটাকে 47 ভাগ করি, তুমি কত পাবা? প্রথমে তুমি 1 দিয়ে ভাগ করতে পারো, 25 একে 25, তাহলে তুমি বিয়োগ করলে কত পাও? 2 পাও। এখানে পাবো 2। আচ্ছা তুমি ভাইয়া দেখো তো, এখানে যে 22 এখানে 25, তুমি কি এটাতে কখনো ভাগ করতে পারবা? কখনোই ভাগ করতে পারবে না। তাহলে তোমাকে একটু ব্রেন খাটাইতে হবে যে এই সংখ্যাটাকে আমি কিভাবে বড় করব। আর একটা সহজ একটা উপায় হচ্ছে, যখন তোমাকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে বলছে তাহলে তুমি এখানে যে কোনো সংখ্যার ভিতরে তোমাকে একটা দশমিক নিতেই হবে। আচ্ছা, তাহলে আমি একটা দশমিক নিলাম, একটা শূন্য বসাইলাম। তুমি এখন দেখো এটার থেকে এই সংখ্যাটা বড় হয়েছে কিনা। ওকে, তাহলে তুমি
এটাকে কি দিয়ে ভাগ করতে পারো তুমি? আচ্ছা, তুমি 8 দিয়ে ভাগ করতে পারো। দেখো তো, 5 8টা 40, 0 হাতে কত 4, তাহলে 8 দুগুণে 16 আর 4 20। ওকে, আমি এখানে কত পাবো? 20 পাবো। তাহলে আবার সংখ্যাটা ছোট হয়ে গেল। আমি যেহেতু দশমিক নিছি, সেক্ষেত্রে আমি আর একটা শূন্য নিতে পারি, তাহলে সংখ্যাটা আমার বড় হয়ে গেল। আমি আবার 8 দিয়ে ভাগ করলে তাহলে এখানে ফলাফল পাবো 0। তাহলে আমার এই সাধারণ ভগ্নাংশটা ছিল, এই যে সাধারণ ভগ্নাংশ, এটাকে আমি দশমিক ভগ্নাংশ প্রকাশ করলাম। তার মানে হচ্ছে আমাকে এখানে যে কোনো একটা সংখ্যার মাঝখানে, এখানে আরো 8 থাকতে পারে, আরো 8 থাকতে পারে, আমি এখানে ভগ্নাংশ না দিয়ে আমি এখানেও নিতে পারি। শর্ত হচ্ছে তোমাকে এখানে যে কোনো সংখ্যার মাঝখানে একটা দশমিক নিতেই হবে। আচ্ছা, ব্যতিক্রম একটা হচ্ছে, ব্যতিক্রম আছে যেটা তোমরা সচরাচর ভুল করো, সেটা দেখো। এটা হচ্ছে এই যে এইটা, তুমি হচ্ছে 11 দিয়ে 3 কে ভাগ করবা। আচ্ছা ভাইয়া, তোমাকে বলছিলাম যে কোনো ছোট সংখ্যাকে এমন একটা ব্রেন খাটাবা যাতে তুমি সেই সংখ্যাটাকে বড় করতে পারো। এটাই হচ্ছে একজন স্টুডেন্ট যার হচ্ছে আউট নলেজ আছে, যে আসলে খুব মানে একটু বুদ্ধিমান, সে আসলে এই ধরনের ম্যাথগুলো কখনোই ভুল করে না। এই কারণে তুমিও যদি ভুল করতে না চাও, তাহলে তোমাকে এই ম্যাথটার উপরে খুবই লক্ষ্য রাখতে হবে, যাতে এই সংখ্যা বা বইয়ে আছে এরকম সংখ্যা ব্যতীত বোর্ডে এই ধরনের কোনো প্রশ্ন থাকলে তুমি খুব তাড়াতাড়ি সেটার উত্তর করতে পারো। আচ্ছা, এটাকে আমি খুব বড় যদি করতে পারি, এখানে 0 নিতে পারি, তাহলে 3, তাহলে এখানে 3 সরি এখানে হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমি এই সংখ্যাটাকে কিভাবে বড় করব? একটা দশমিক নিব, নিয়ে এখানে 0 দিব। আচ্ছা, এখন যেহেতু এই সংখ্যাটা বড় হয়ে গেছে, এটাতে আমি ভাগ করতে পারি। তুমি এখানে 2 দিয়ে ভাগ করো তো, 2 দিয়ে ভাগ করা যায় 22 হয়। এখানে কত থাকে? 8 থাকে, অবশ্যই 8 থাকে। আচ্ছা, যেহেতু 8 একটা ছোট সংখ্যা, 11 হচ্ছে বড় সংখ্যা, আমরা ভাগ করতে পারি না, একটা দশমিক দিচ্ছি, সেখানে আমি 0 দিতে পারি। তুমি এখানে কি দিয়ে ভাগ করতে পারো? 80, তাহলে 7 দিয়ে ভাগ করতে পারো, তাহলে কত হয়? 77 হয়। আবার এখানে কত থাকে? 3 থাকে, রাইট? 3 থাকে। তাহলে আবার তুমি 2 দিয়ে ভাগ করতে পারো, ও একটা দশমিক ছিল, 0 নিয়ে নিলাম, এখানে আবার 22 হলো। আবার যদি আমি বিয়োগ করি 8 হলো। সংখ্যা ছোট, আমি বড় করতে পারি, একটা দশমিক নিয়ে আছে 0 হলো, তুমি আবার 7 দিতে পারো। এভাবে হচ্ছে আবার কত হলো? 3। আচ্ছা, এই সংখ্যাটা হচ্ছে 2727, এইভাবে চলতে চলতে চলতেই থাকবে। বুঝতে পারছো? যদি বুঝতে না পারো, তুমি কমেন্টস করো যে ভাইয়া আমি এই অংশটা বুঝি নাই। তুমি লিখবা যে ভাইয়া সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ আমি এই অংশটা বুঝি নাই। নেক্সট ক্লাসে আমি যদি কমেন্ট, তো অবশ্যই দেখব, আমি সেটা আগে সমাধান করে পরবর্তী যে ক্লাসের কথা বলবো, আগে তোমাদের সমস্যা সলভ করে পরে আমি মূল টপিকে চলে যাব। আচ্ছা, এখন একটা টপিক দেখব, সদিশ আবৃত দশমিক। ওকে, আমি এখন দেখব সদিশ আবৃত দশমিক। তোমাকে এগুলো টপিক বুঝাচ্ছি কেন ভাইয়া জানো? যাতে তোমাকে আমি লিসনের যখন ম্যাথগুলো সলভ করবে, এগুলো খুব খুব তাড়াতাড়ি তুমি বুঝতে পারো। আমি এই বেসিক বিষয়গুলো যদি তোমাকে আমি না বুঝাই, তাহলে তুমি কিন্তু ম্যাথের যে ম্যাথগুলো আছে এগুলো হ্যাঁ তুমি বুঝবা, কিন্তু বুঝতে গেলে তোমার অনেক কষ্ট হবে। যাতে তোমার কষ্ট না হয়, এই জন্য আমি তোমাকে বেসিক জিনিসগুলো শিখাচ্ছি। তুমি যদি আমার পরবর্তী ক্লাসগুলো খুব মজা করে যদি তুমি বুঝতে চাও, তাহলে এগুলো তোমাকে 100% বুঝতে হবে, কোনো প্রকারে স্কিপ করা যাবে না। চলো এবার আর একটা বিষয় লক্ষ্য করি, সদিশ আবৃত দশমিক। ওকে, দেখি আমরা কি কি এখানে রাখছে। আচ্ছা, এখানে আছে 4.6 পৌনঃপুনিক, তারপর আছে 7.395 এর ওপর পৌনঃপুনিক আছে। এরপর আছে 10.79,
523। আচ্ছা, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা বিষয় তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবা। আচ্ছা ভাইয়া দেখো, এখানে কিন্তু লেখা আছে সদৃশ্য আবৃত দশমিক। আচ্ছা, এখানে তো আবৃত না থেকে তো অনাবৃত থাকতে পারতো, অনাবৃত থাকতে পারতো কিনা? তাহলে তোমাকে আমি একটা বিষয় থেকে দুইটা বিষয়ে তোমাকে বোঝাচ্ছি। এখানে দেখো, যদি অনাবৃত বলে, যদি অনাবৃত বলে, অনাবৃত তাহলে হচ্ছে সর্বাধিক। ভাইয়া এটা তোমাকে নোট করতে হবে, যদি নোট না করো তাহলে তো তুমি ভুলে যাবা। অতএব তোমাকে নোট করতে হবে বাধ্যতামূলক, কিংবা স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা, আবৃত যদি হয় তা হচ্ছে কি লসাগু। এইটা তোমাকে মাথায় রাখতে হবে যদি এই বিষয়টা বুঝতে চাও। আচ্ছা, তুমি এখানে দেখো, এটা আমরা সলভ করি, আবৃত করি আগে, হচ্ছে না আচ্ছা আমি তোমাকে অনাবৃত থেকে শুরু করি, যেহেতু আগে অনাবৃত লেখছি কিংবা আবৃত লেখছি, তাহলে আমি অনাবৃতটা আগে শুরু করি। এইটাকে যদি তুমি অনাবৃত করতে চাও ভাইয়া, এখানে বলছে কি যে অনাবৃত সর্বাধিক। আগে তুমি বোঝো অনাবৃত কোনটা কিংবা আবৃত কোনটা। তুমি দেখো, যে কোনো সংখ্যার উপরে যদি পৌনঃপুনিক থাকে সেটা হচ্ছে আবৃত। আবৃত মানে কি বদ্ধ, ঠিক আছে? বদ্ধ যদি না বোঝো, আবৃত মানে কি বন্ধ কোনো একটা বিষয়। তাহলে তুমি দেখো, আচ্ছা আমি যদি বলি যে 9 5, এটাকে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দিই, এটা কি বন্ধ কিনা, কিংবা সেকেন্ড ব্র্যাকেট দিই, বন্ধ কিনা। এখানে বাস্তব সংখ্যা এই লিসনে পৌনঃপুনিক দিয়ে বুঝাইছে যে এই দুইটা সংখ্যা এটার ভিতরে আবদ্ধ। বুঝতে পারছো? আচ্ছা, আমি কি বলছি যে কোন সংখ্যার সামনে একটা সংখ্যা আছে, দেখো 3 আছে, যার উপরে পৌনঃপুনিক নেই, এটা হচ্ছে অনাবৃত। যেটার উপরে পৌনঃপুনিক আছে সেটা হচ্ছে আবৃত। আচ্ছা, অনাবৃতর যদি আমরা অনাবৃত বের করতে চাই তাহলে আমরা কি লক্ষ্য করতে হবে? আমি কি বলছি, অনাবৃত সর্বাধিক। এখানে দেখো তো ভাইয়া, কয়টা অনাবৃত আছে? একটা। এখানে কয়টা? একটা। এখানে কয়টা? দুইটা। তাহলে আমাকে দুইটা, আমি বলছি অনাবৃত বের করতে হচ্ছে সর্বাধিক। তোমার এখানে যতগুলো সংখ্যা থাকবে তুমি সেই সংখ্যাগুলোর ভিতরে লক্ষ্য করবা যে অনাবৃত কতটি আছে। যদি তিনটি থাকে, সবগুলো সংখ্যাকে তোমাকে 3টি অনাবৃত করে নিতে হবে। যদি 4টি থাকে, 4টি অনাবৃত করে নিতে হবে। লক্ষ্য করো, না দেখাইলে তো বুঝবো না। 4.6, 7.395, 10.79523। ওকে, তুমি এই সংখ্যাটাকে অনাবৃত সর্বোচ্চ কত ছিল ভাইয়া? 2 ছিল। তাহলে আমি এটাকে লিখতে পারি না, সবগুলাতেই তো 2 করে নিতে হবে। তাহলে আমি লিখতে পারি 4.66, তারপর লিখতে পারি 7.39, তারপর লিখতে পারি 10.79। তাহলে কি 2টা করে হয়েছে? অবশ্যই হয়েছে। এটা হলো আমার অনাবৃত, কিন্তু হয়ে গেল। এখন আমি এটাকে আবৃত করব। যদি আবৃত করতে যাই তাহলে দেখো, আমি বলছি যে আবৃত হচ্ছে লসাগু করতে হবে। এখানে দেখো ভাইয়া, যে একটা হচ্ছে আবৃত সংখ্যা, এখানে 1, এখানে আছে 2, এখানেও আছে 3। তাহলে 1 2 3 এটাকে যদি তুমি লসাগু করো, লসাগু 6, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমি লসাগু করে 6 পাইলাম ভাইয়া, তাহলে আমাকে আবৃত করতে গেলে প্রত্যেকটা ঘরে আমাকে 6টা করে মিলাইতে হবে। তাহলে আমি এটাকে আবৃত করতে পারবো। আমি 6টা করে সংখ্যা যদি মিলাই, তুমি দেখো এখানে আবৃত সংখ্যা হচ্ছে একটা। তাহলে আমি যেহেতু লসাগু পাইছি 6, আমি 6টা 6 নিব। 1 2 3 4 5 6, এই 6টার উপরে পৌনঃপুনিক দিয়ে দিলাম। এরপরে আমি 9 5, এইটার উপরে পৌনঃপুনিক আছে, আমি 6টা 9 5 নিব। 9 5 9 5 9 5, এই 6টার উপরে পৌনঃপুনিক দিয়ে দিলাম। এরপর আমি কি করব? 5 2 3 5 2 3, তাহলে অবশ্যই 6টা হয়ে গেছে। আমি 5 আর 3 উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম। কি মজার হলো না? তাহলে তোমরা বুঝতে পারছো কি না পারছো কমেন্টস করে বলো যে ভাইয়া সদিশ আবৃত দশমিক কিংবা অনাবৃত দশমিক আমি বুঝতে পারছি। যদি বুঝতে না পারো বলবো ভাইয়া আমি এই টপিকসটা বুঝতে পারিনি, তাহলে আমি সেটা সমাধান করার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ক্লাস ভালো লাগছে কি না লাগছে অবশ্যই কমেন্টস করবা। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।